বিজেপির তো স্লোগান ছিল ভয় আউট ভরসা ইন। তাহলে 4 তারিখের পর কি এমন হলো যে গরিব সংখ্যালঘু মানুষ, গরিব প্রান্তিক মানুষ, গরিব হকারি করা মানুষ, যারা একটা বড় অংশ তৃণমূলকে হারাতে বিজেপিকে ভোট দিয়েছিল, তাদের মধ্যে আজকে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। আর সোলাকে যারা ভয় পায় তাদের আবার কিসের 56 ইঞ্চি? বাংলার মাটিতে বন্দে মাতরম নিয়ে এত কথা বলছেন কেন? আরএসএস বিজেপির নেতারা পাকিস্তান, জামাত, সীমান্ত এলাকায় পাকিস্তানের নেতাদের সঙ্গে যোগসাজশ, তার তদন্ত ধামাচাপা পড়ে যায় কেন? পুলওয়ামা তদন্ত রিপোর্ট কেন এলো না? কেন পেহেলগাঁওর জঙ্গির শেষ তদন্তের ফাইল উন্মোচন হলো না? আচরণ ঘুরিয়ে নাক দেখানোর চেষ্টা, স্টাইল অফ পলিটিক্স একই। বড় লোক, কর্পোরেট, পুঁজিবাদের দালালি করা, চোরগুন্ডা বদমাইশদের সেকেন্ড শেল্টার হওয়া। 1 মাস সময় নিয়েছে বিজেপি। দেখুন, ভালো তৃণমূল খারাপ তৃণমূল বাছাই করতে গিয়ে আবার অভিষেককে না বিজেপি দলে নিয়ে নেয়। ফলতায় পুনর্নির্বাচন এবং সেখানে দেখা গেল একেবারে বিজেপি বনাম বাম যুদ্ধ, একেবারে ধুয়ে মুছে সাফ তৃণমূল। কথা বলতে এসেছি আমরা বাম নেতা সৈকত গিরির সঙ্গে কথা বলবো। দাদা, প্রথমেই আসি, এই যে তৃণমূলের ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া এবং সেটা 15 দিনের মধ্যেই প্রায়, তার সঙ্গে জাহাঙ্গীর খানের একেবারে ছেড়ে পালানো সেই জায়গা, এবং সেখানে এখন বামেরা এখনো পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে এবং বামেরা তার সঙ্গে সঙ্গে বিধানসভাতেও ফিরেছে ডোমকল দিয়ে। কি বলবেন এই উত্থান নিয়ে? না, এটা তো হওয়ারই ছিল। আমরা বলেছিলাম যে এই রাজ্যে তৃণমূল নামক যে আপদটা রয়েছে, সেটা যেদিন পুলিশ থাকবে না, সরকার থাকবে না, সেদিন এই তৃণমূল কংগ্রেস দলটা জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। এখন পিসি ভাইপো আছেন, জেলের ভেতরে থাকবেন ভবিষ্যতে হয়তো, যদি বিজেপির সঙ্গে কোনো গোপন বোঝাপড়া না হয়। আর যদি দুর্নীতির তদন্ত বিজেপি পিসি ভাইপোর বিরুদ্ধে না করে, আমরা যেদিনই ক্ষমতায় ফিরবো আমরা পুনরায় পুরনো ফাইল খুলবো এবং পিসি ভাইপোর বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত আমরা করব। এই রাজ্যের মাটিতে এই 15টা দিন গেছে তৃণমূল কংগ্রেসের এই অবস্থায় নামতে। আর যারা 15 বছর ধরে আমাদের শূন্য শূন্য বলতো, যারা 15 বছর ধরে আমাদের ভোট পার্সেন্টেজ নিয়ে ব্যঙ্গ করতো, আজকে তারা নোটার থেকেও কম ভোট পাচ্ছে এক একটা রাউন্ডে। এতে প্রমাণিত যে 15টা বছর ধরে এই রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে যে ডায়মন্ড হারবার মডেলের কথা বড় করে ফলাও করা হতো, সেটা আসলে পুরো ফাঁপা ছিল। প্যারাশুটে করে বানানো নেতা, হেলিকপ্টারে উড়ে বেড়ানো নেতা, 4000 পুলিশ প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়ানো নেতা। বিড়ালকে বাঘ বানানো হয়েছিল, বাঘ এখন বিড়াল হয়েছে, চুপসে গেছে। আগামী দিনে নিশ্চিত জেনে রেখে দিন, তৃণমূল কংগ্রেস নামক কোনো দল এই রাজ্যের রাজনীতিতে এক্সিস্ট করবে না। চোর গুন্ডা বদমাইশদের একটা বড় অংশ 4 তারিখের পর তৎকাল বিজেপি হয়েছে। এরা ধীরে ধীরে 1 মাসের পর তো বিজেপি দায়িত্ব নিয়েছে তৃণমূলের ভালো তৃণমূল খারাপ তৃণমূলকে ঝাড়াই বাছাই করবার। আমরা বামেরা বলেছিলাম যে লড়াই হবে আদর্শের, লড়াই হবে মতাদর্শের, লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে বামপন্থার, লড়াই হবে কর্পোরেট পুঁজিবাদের বিরুদ্ধে গরিব খেটে খাওয়া মানুষের। রামবামের লড়াই শুরু হয়েছে। আগামী দিনে এই লড়াই আরও তীব্রতর হবে। পশ্চিমবাংলার বাড়িতে নতুন একটা সরকার নির্বাচিত হয়েছে। মানুষ তৃণমূলের উপর তীব্র ঘৃণা থেকে বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপিকে ভালোবাসে ভোট দেয়নি। মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। আমরা এবারের নির্বাচনে মানুষের সমর্থন সেভাবে পাইনি, কিন্তু আমাদের স্থির বিশ্বাস মানুষ আসল পরিবর্তন এই তৃণমূলকে সরিয়ে বিজেপির মধ্য দিয়ে নয়, বিজেপিকে সরিয়ে পুনরায় লাল বাংলায় লালকে ফিরিয়ে আসল পরিবর্তন ঘটাবে। একদিকে আমরা দেখছি বুলডোজার রাজ, তার সঙ্গে সঙ্গে হকার উচ্ছেদ, এবং ঠিক অপর দিকে দেখা যাচ্ছে যে বকরি ঈদকে কেন্দ্র করে একাধিক নিষেধাজ্ঞা এবং তার সঙ্গে ছুটি কমিয়ে দেওয়া। এই পুরো বিষয়টাকে কীভাবে দেখছেন? দেখুন, আমাদের অবস্থান খুব পরিষ্কার। কবে কোন আইন ছিল আমরা জানি না। বাংলার মাটিতে যে কোনো মানুষের যে ধর্মাচরণের স্বাধীন অধিকার, সেই অধিকার সুনিশ্চিত করুক সরকার, স্থিতাবস্থা বজায় থাকুক। অতীতের কোনো বিতর্কিত বিষয়কে টেনে এনে নতুন করে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি বাংলার মাটিতে না করাটাই বাংলার জন্য ভালো। আমরা মানুষের কাছে আবেদন করব, বকরি ঈদ বলুন, বুলডোজার বলুন, এই যে মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করা, আতঙ্কের পরিবেশ তৈরি করা, চুরি, লুট, দুর্নীতি, বেআইনি প্রমোটিং, বেআইনি নির্মাণ, এ সবটাই করেছে তৃণমূলের চোরগুন্ডা বদমাইশরা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। যারা বেআইনি প্রমোটার তাদের জেলের ভেতর ঢোকানো হোক। সারদা থেকে শুরু করে চাকরি চুরির ফাইল খোলা হোক। অভয়ার বিচার হোক। এলাকায় এলাকায় প্রমোটারিরা, সিন্ডিকেটরা চালানো তৃণমূলের গুন্ডাদের বিরুদ্ধে সরকার কড়া ব্যবস্থা নিক। ফলতার বুকে বা গোটা রাজ্য জুড়ে যেভাবে শাহজাহান মডেল, জাহাঙ্গীর মডেল ছিল, বা কসবাতে যেভাবে জাভেদ খান মডেল ছিল, জাভেদ খানের ছেলের মডেল ছিল, কোড আনকোড ভাইপোর ফ্যান ফলোয়ার্সরা যে মডেল বানিয়ে থ্রেড কালচার পশ্চিমবাংলায় বানিয়েছিল, সেই থ্রেড কালচারের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। এবারের নতুন যে সরকার হয়েছে তার কাছে আমাদের আবেদন, মানুষের মন থেকে ভয়কে দূর করতে হবে। বিজেপির তো স্লোগান ছিল ভয় আউট ভরসা ইন। তাহলে 4 তারিখের পর কী এমন হলো যে গরিব সংখ্যালঘু মানুষ, গরিব প্রান্তিক মানুষ, গরিব
হকারি করা মানুষ, যারা একটা বড় অংশ তৃণমূলকে হারাতে বিজেপিকে ভোট দিয়েছিল, তাদের মধ্যে আজকে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। শিয়ালদা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় যেখানে হকারদের বিরুদ্ধে বুলডোজার চলছে, উচ্ছেদ চলছে, আমরা তো বেআইনি কোনো কিছুর পক্ষে নয়। আমরা বলছি উপযুক্ত পুনর্বাসন দিন, পর্যাপ্ত ক্ষতিপূরণ দিন, দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচবার জন্য তাকে ব্যবস্থা করে দিন। এটা তো সরকারের দায়িত্ব। এইটা সরকার করে দিক, তারপর বেআইনি উচ্ছেদ করুক, স্টেশন পরিষ্কার করুক, এলাকা সরাক। কিন্তু তাদের যদি যথোপযুক্ত ক্ষতিপূরণ এবং তাদের পুনর্বাসন না দিয়ে বেআইনিভাবে গাজুয়ারি করে যদি বিজেপি মনে করে যে সরকারে এসছি মানে সবটা তার কথা মতন চলবে, 11 সালে মমতা ভেবেছিল যে ভোট পেয়েছি যা ইচ্ছে উনি করবেন, যেভাবে চাইবেন সবাইকে নাচাবেন। মানুষ প্রমাণ করে দিয়েছে মানুষ কারোর কেনা গোলাম নয়। আমরা বামপন্থীরা ওই গরিব হকারদের পাশে থাকব। বেআইনি নির্মাণ ভাঙুক, প্রমোটারদের জেলে ভরুক, কিন্তু যারা এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিল না, তারা হয়তো সেকেন্ড হ্যান্ড ফার্স্ট হ্যান্ডের মাধ্যমে ফ্ল্যাট কিনেছে বা তাদের পয়সার আনুকূল্যে মানে প্রতিবন্ধকতার কারণে অল্প টাকার বিনিময়ে 2 কামরার ফ্ল্যাটে 1 কামরার ফ্ল্যাটে জীবনযাপন করছে, তাদের পুনর্বাসন দিক সরকার। সেইটা যদি না হয় তাহলে এই সরকার মানবিক সরকার হতে পারে না। এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারের মতন অমানবিক সরকার হবে। আমরা চাই গঠনমূলক বিরোধিতা। সেই কারণেই আমরা বলেছি যে আমরা বেআইনি নির্মাণ, বেআইনি হকার, বেআইনি ফুটপাত দখল এগুলোর পক্ষে আমরা নই। মানুষের বিপদ যাতে না বাড়ে, মানুষ যাতে দুবেলা দুমুঠো খেয়ে পরে শান্তিতে বাঁচতে পারে, রুটি রুজি রোজগার, অন্ন বস্ত্র বাসস্থান, মানুষের মাথার ওপর ছাদ, এইটা সরকারকে গ্যারেন্টি করতে হবে। এইটা যদি সরকার না করে তাহলে আমরা রাস্তায় থাকবো। শিয়ালদা স্টেশনেও থেকেছি, বিভিন্ন স্টেশনেও থেকেছি, কসবার বুলডোজারের বিরুদ্ধেও থেকেছি। নোটিশ দিন, সংবিধান আছে, আইন অনুক ব্যবস্থা সরকার নিক। সম্প্রতি তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর হয়ে সওয়াল করার জন্য বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং বামেদের অন্দরেও একাধিক মতবিরোধ রয়েছে এই বিষয়টিকে নিয়ে, ক্ষোভ রয়েছে। কীভাবে দেখছেন বিষয়টিকে? না দেখুন, এটা দেখার মতন কোনো বিষয় নয়। পার্টির নজর রয়েছে, পার্টির সব কিছুর ওপর নজর রয়েছে। আমাদের পার্টি পিসি ভাইপোর মতন কোনো ওয়ান ম্যান আর্মি পার্টি নয় বা কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্টি নয়। আমাদের পার্টি দিল্লি থেকে আসা কোনো নেতারা অপারেট করে না। আমাদের বাংলার নেতারাই বাংলার সিদ্ধান্ত গ্রহণ করে। আপনি খেয়াল করবেন সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোট থাকা সত্ত্বেও বাংলার মাটিতে আমরা ইন্ডিয়া জোটে তৃণমূলকে জাস্ট ইগনোর করেছি। আমরা এই রাজ্যে কেউ আমাদের সঙ্গে না এলেও আমরা একা লড়বার চেষ্টা করেছি, আইএসএফকে সঙ্গে নিয়েছি। তৃণমূল বিজেপি বিরোধী অবস্থানে শূন্য হওয়ার পরেও আমরা কোনো কম্প্রোমাইজ করিনি, চোরেদের সঙ্গেও করিনি, দাঙ্গাবাজদের সঙ্গেও করিনি। আজকের দিনে দাঁড়িয়েও যারা বিকাশবাবুর এই আইনি লড়াইকে নিয়ে ব্যঙ্গ করছেন, কটূক্তি করছেন, আমরা পরিষ্কার বলছি পার্টির মধ্যে নিশ্চিত আলোচনা হবে। বিকাশবাবু আজকে তো নতুন করে কোনো অন্য দলের কারোর হয়ে মামলা লড়ছেন না। উনি এর আগে মুকুলবাবুর মামলা লড়েছেন, বিজেপিরও অনেক নেতার মামলা লড়েছেন, তৃণমূলেরও অনেক নেতার মামলা লড়েছেন। তিনি নিশ্চিতভাবে পার্টির কাছে তার ব্যাখ্যা দেবেন। তিনি পার্টির ক্যান্ডিডেট ছিলেন, সিপিআইএমের নেতা। নিশ্চিতভাবে তার এই সিদ্ধান্তের সঙ্গে যদি দলের কোনো স্বার্থ ক্ষুণ্ণ হয়, দল নিশ্চিতভাবে তার সঙ্গে আলোচনা করবে। এবং আমাদের স্থির বিশ্বাস বিকাশবাবু অত্যন্ত দায়িত্বশীল আমাদের একজন নেতা, যিনি নিশ্চিতভাবে পার্টি যদি তাকে কোনো অনুরোধ করে বা পার্টি যদি তাকে কোনো নির্দেশ দেয়, তিনি সেই নির্দেশ পালন করবেন। এখনও অবধি পার্টি হয়তো সেই নির্দেশ তাকে দেয়নি। স্বাভাবিকভাবে এই বিতর্ক বিজেপির আইটি সেল তৈরি করবার চেষ্টা করছে। আমার প্রশ্ন, দেবরাজ, অদিতি মুন্সি এসব তো হলো, এসব তো চুনোমুটি ছেড়ে দিন। 100 কোটি করেছে, যারা 1000 কোটি, 1500 কোটি, 2000 কোটি টাকার দুর্নীতি করলো, চাকরি বেচলো, সারদা নারদার তদন্ত করলো, মানে সারদা নারদার চুরি করলো, তাদের তদন্তের ফাইল কবে খুলবে? যারা বিজেপির আইনজীবীরা এখন বড় বীর সাচ্চা সৎ সাজা নাটক করছেন, আমরা বলছি সারদার ফাইল খুলুন, নারদার ফাইল খুলুন। কেন সারদার সুদীপ্ত সেন জামিন পেয়ে গেল? কেন আইপ্যাকের দুর্নীতি তদন্ত ধামাচাপা পড়লো? 26,000 চাকরি চুরি তদন্ত কেন ধামাচাপা পড়লো? লিপসেন্স বাউন্সের ফাইল কেন খোলা হচ্ছে না? সরকার এসছে, সময় নিন, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। আজকে বিকাশবাবুকে একটা ভিকটিম বানিয়ে বামেদের মনোবলকে ভাঙা যাবে না। এরকম বহু আইটি সেল, আইপ্যাক, অনেক প্যাক এসছে, প্যাক করে চলে গেছে নির্বাচনে। আমরা কর্পোরেট হাউসের পয়সায় ভোটে লড়ি না, কর্পোরেট হাউসের কথা মতন রাজনীতি করি না। সোশ্যাল মিডিয়া বাজারি পার্টি কমিউনিস্ট পার্টি নয়। মানুষের সেন্টিমেন্ট আছে, আবেগ আছে, তাকে সম্মান জানিয়ে মানুষের বক্তব্য নিয়ে পার্টির মধ্যে আলোচনা হবে। বাংলার মাটিতে সুচিন্তিত গণতান্ত্রিক যা কিছু বাংলার জন্য ভালো, যা কিছু বামপন্থার জন্য ভালো, তার কালেকটিভ সিদ্ধান্ত, মানে আমি আপনাকে বলছি ওয়ান ম্যান সিদ্ধান্ত নয়, কালেকটিভ সিদ্ধান্ত দল নেবে। সিপিআইএম তার নিজের মধ্যে আলোচনা করবে, বামফ্রন্টে আলোচনা হবে, লিবারেশন বামফ্রন্টের বাইরের যে রাজনৈতিক দল তাদের সঙ্গেও আলোচনা হবে। যে কোনো বিষয় বিতর্ক তৈরি করে দিয়ে তাকে মানে মেলাইন করা খুব সহজ। আজকে যারা এই বিতর্কগুলো করছেন তারা ভুলে গেছেন দিদিমণি, পিসিমণি, ভাইপোর
রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন বিকাশ ভট্টাচার্য, বলেছিলেন মারবো কম দৌড় করাবো বেশি। আজকে দৌড়ে বেড়াতে হচ্ছে, বিদেশে যাওয়ার পারমিশন খুঁজতে হচ্ছে। আজকে তৃণমূলের নেতারা গা ঢাকা দিতে হচ্ছে, একটাও তৃণমূলের নেতা এলাকায় ঢুকতে পারছে না। বিকাশবাবু কলকাতার মেয়র ছিলেন, পালিয়ে যাননি, বুক চিতিয়ে মামলা লড়েছেন, চুরি দুর্নীতির ফাইল খুলেছেন। যারা আজকে সমালোচনা করছেন তারা কেউ কিন্তু তৃণমূলের চুরি দুর্নীতির বিরুদ্ধে কোনো লড়াই লড়তে পারতেন না যদি বিকাশবাবু না লড়তেন। স্বাভাবিকভাবে নিশ্চিতভাবে পার্টির মধ্যে আলোচনা হয়। পালা বদলের পরেই বিজেপির একাধিক সিদ্ধান্ত, তার মধ্যে দেখা গেল যে সরকারি আধিকারিকরা কোনোভাবে মুখ খুলতে পারবেন না সংবাদ মাধ্যমের সামনে, এরকম একটি নিষেধাজ্ঞা জারি হয়েছে অনুমতি ছাড়া। একেবারে পাশাপাশি আমরা দেখলাম মাদ্রাসাতেও বন্দে মাতারাম বাধ্যতামূলক করে দেওয়া হলো গাওয়া, এবং রাজ্যের সমস্ত স্কুলেও সেটি করা হয়েছে। এই পুরো বিষয়টা কতটা প্রভাব ফেলবে এই সমাজে? এসব এজেন্ডা পলিটিক্স বিজেপি করবে। যখনই কোনো সরকার রুটি রুজি রোজগার দিতে পারে না, যখন গ্যাসের দাম কমাতে পারে না, পেট্রোল ডিজেলের দাম কমাতে পারে না, যখনই বেকারদের হাতে কাজ দিতে পারে না, তখন সরকারের এজেন্ডা হয়ে যায় 370, কাশ্মীর, বাংলাদেশ, রোহিঙ্গা, কুরবানি, বকরিদ। তখনই এইসব এজেন্ডাগুলো সামনে চলে আসে। আমি আপনাকে বলছি, নিশ্চিত থেকে দিন, রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল গত 5-6 দিনে ককরোচ পার্টি। আরশোলাকে যারা ভয় পায় তাদের আবার কিসের 56 ইঞ্চি? যারা আরশোলার মতন একটা প্রাণীর ব্যঙ্গাত্মক একটা রাজনৈতিক স্লোগানকে ভয় পায় তাদের সাহস নেই, মনের ভেতর ভয় আছে। ক্ষমতার বলে তৃণমূল ভেবেছিল 100 বছর সরকারে থাকবে, 15 বছরে লাটে উঠে গেছে। যারা আজকে ভাবছেন মরণোত্তর দেবোত্তর ক্ষমতা নিয়ে সরকার চালাচ্ছেন, যারা মনে করছেন গোটা দেশ ভারতবর্ষকে এক দেশ এক ভাষা এক পার্টিতে বানিয়ে দেবেন, এক আদানিতে কিনে নেবেন, এক আম্বানিতে ব্যবসা তুলে দেবেন, তারাও ভুল ভাবছেন। মানুষ ঠিক সময় সবক শেখাবে। মানুষ তৈরি হচ্ছে, জেনজি কারোর কেনা গোলাম নয়। আজকের দিনে দাঁড়িয়ে এই ইস্যুগুলো মানুষের সামনে খুব সহজে, দেখুন ধর্ম আমাদের গোটা পৃথিবী জুড়ে খুব সফট টার্গেট। বন্দে মাতরম, দেশাত্মবোধ, জাতীয়তাবোধ, অনেক প্রশ্ন আছে। এই বিজেপিকে তো উত্তর দিতে হবে। বাংলার মাটিতে বন্দে মাতরম নিয়ে এত কথা বলছেন কেন? আরএসএস বিজেপির নেতারা পাকিস্তান, জামাত, সীমান্ত এলাকায় পাকিস্তানের নেতাদের সঙ্গে যোগসাজশ, তার তদন্ত ধামাচাপা পড়ে যায় কেন? পুলওয়ামা তদন্ত রিপোর্ট কেন এলো না? কেন পেহেলগাঁওর জঙ্গির শেষ তদন্তের ফাইল উন্মোচন হলো না? কেন সীমান্ত এলাকা সুরক্ষিত করবার কথা বলে লাদাখের জমি উদ্ধার করা গেল না? কারা আজকে যারা বলছেন বন্দে মাতরম না গাইলে নাকি মানে ভারতীয় হিসেবে প্রমাণ হয় না? বন্দে মাতরম গান না, কে বলবো আরম্ভ করেছে? আমরাও তো গাইতে পারি, আমরা তো গিয়েছি অনেক আগে, বাধ্যবাধকতা ছিল না। আমরা তো পরবর্তীকালে এই রাজ্যের মাটিতে বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, একমাত্র কমিউনিস্ট পার্টি ভাগ হওয়ার যন্ত্রণা নিয়েও চায়না যখন ভারত আক্রমণ করে, কমিউনিস্ট পার্টি তার স্ট্যান্ড ভারতবর্ষের সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সংখ্যালঘু মানুষদের গোমাংস নিয়ে, কুরবানি নিয়ে এত প্রচার বিজেপি আরএসএস আইটি সেল চালাচ্ছে। আমি তো দেখলাম সংখ্যালঘুরা বলছেন যে আমরা কুরবানি করব না, গরু জবাই করব না, গরুকে জাতীয় পশু তকমা দেওয়া হোক। দিক সরকার, আমরাও তো চাইছি সরকার দিক, সরকার উত্তর দিক। নীতিন গডকরি থেকে শুরু করে রাজনাথ সিং, এদের আত্মীয় স্বজনরা কী করে এত ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত হয়? এদের পরিবার কোটি কোটি টাকার ব্যবসা কেন করে? তুমি দেশ চালাচ্ছ, সরকার চালাচ্ছ, মুখে বলছো দেশাত্মবোধের প্রমাণ দিতে হবে, জাতীয়তাবোধের প্রমাণ দিতে হবে, তুমি বলছো গরু হত্যা করা যাবে না, আর তুমি সেই গোমাংসের ব্যবসা করে নিজের বাড়ির সম্পত্তি ব্যাংক ব্যালেন্স বাড়াবে। তুমি সেই গরুর মাংস সবচেয়ে বেশি পৃথিবীতে রপ্তানি 1, 2, 3 নম্বর দেশের মধ্যে নিজের দেশের নাম উল্লেখ করে সবচেয়ে বেশি বিপ কাটার লাইসেন্স দেবে। আর সেই গোমাংস যারা ব্যবসায়ী তাদের পয়সায় ভোটে লড়ে বিজেপির পতাকা টাঙাবে, আর ভোটে জেতার পর বলবে যে একটা ধর্মের মানুষদের সব টার্গেট করবে। সংখ্যালঘুদের টার্গেট করে সংখ্যাগুরুদের ভোট ব্যাংকে বানানোর রাজনীতি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা দিন ছিল বাংলার মাটিতে, তিনি মনে করেছিলেন মুসলিমরা তার কেনা গোলাম, একটা কমিউনিটির ভয় দেখাতেন, মুসলিমদের ভোট ব্যাংক বানিয়েছিলেন। আজকে সেই মুসলমানরা ফলতায় কাকে ভোট দিচ্ছে? সেই সংখ্যালঘুরা কোথায়? সেই সংখ্যালঘুরা মমতাকে ভোট দিচ্ছে না, মমতার প্রতি ঘৃণা দেখাচ্ছে। আজকে বুলডোজারের সময় মমতার 80টা এমএলএ কোথায়? 29টা এমপি কোথায়? সংখ্যালঘুদের স্বার্থে লাল ঝান্ডা আছে। মানুষের স্বাধীন ধর্মাচরণের ওপর যখন আঘাত আসবে আমরা বামপন্থীরা থাকবো। দেশাত্মবোধ, জাতীয়তাবোধের প্রশ্নে দেশ যতবার আক্রান্ত হবে, বৈদেশিক শত্রু হতে পারে, আতঙ্কবাদ হতে পারে, পাকিস্তান হতে পারে, চীন হতে পারে, বাংলাদেশ হতে পারে, কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে পার্লামেন্টের ভেতরে, রাস্তার মাঝখানে, সীমান্তের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনীর পাশে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জওয়ানদের পাশে থাকব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যারা নিজেদের দেশের বীর দেশপ্রেমিক বলে দাবি করছে, তারা জামাত, উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে যোগাযোগ কেন রাখে? তার উত্তর দিক। আরএসএস আজ অবধি
কেন উত্তর দিল না যে তারা কেন ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়েছিল, তারা কেন চায়না, জার্মানি, হিটলার, পাকিস্তান এদের সঙ্গে যোগাযোগ করেছিল, কেন হিটলারের কাছে প্রতিনিধি পাঠিয়েছিল? ইতিহাসের চর্চা যখন হবে, ইতিহাসের ইডিওলজির লড়াই যখন হবে, তখন রামবামের লড়াই হবে। সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা তো গরুর মাংস কাটা যাবে না, গরু কাটা যাবে না, জবাই করা যাবে না, কুরবানি দেওয়া যাবে না, ঈদ বকরিদ করা যাবে না, বন্দে মাতরম গাইতে হবে, এর জন্য তো বিজেপিকে ভোট দেননি। আপনারা ভোট দিয়েছিলেন পিসি ভাইপোকে জেলে ঢোকাবেন বলে, আপনারা ভোট দিয়েছিলেন সারদা থেকে চাকরি চুরির ফাইল খোলা হবে বলে, আপনারা ভোট দিয়েছিলেন আরজি করের অভয়ার বিচার পাবেন বলে। অঙ্ক মিলিয়ে দেখুন, হিসাব মিলিয়ে দেখুন, 1 মাস হতে যায়, ডিএ সরকার দিচ্ছে কি দিচ্ছে না, সরকারি কর্মচারীরা দেখুক, এই রাজ্যের মাটিতে মা বোনেরা দেখুক মা বোনেদের নিরাপত্তা সুনিশ্চিত হয় কিনা, গরিব হকাররা দেখুক তাদের ভোটে জেতা সরকার তাদের দোকান ভাঙছে কি ভাঙছে না, গোটা রাজ্যের বুকে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়েছে, কেন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব খুন হয়ে যাওয়ার তদন্তের শেষ কিনারা হচ্ছে না, অবিলম্বে তার স্বচ্ছতা হোক, তার প্রমাণ হোক, তার তদন্ত রিপোর্ট সামনে আসুক। সরকারি কর্মচারীরা যারা দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছে, তারা তো ভেবেছিল যে তাদের বাক স্বাধীনতা থাকবে। আজকে বিজেপি যে নোটিশ জারি করেছে তাতে সরকারি কর্মচারীরা বাইরে মুখ খুলতে পারবে না, এটা তো একরকম স্বৈরাচার, এটা তো একরকম ফ্যাসিস্ট সরকারের আচরণ, মুখ বন্ধ করে বাক স্বাধীনতা হরণ করা। 11 সালের পর তৃণমূল যখন ক্ষমতায় আসে, প্রথম একটা নোটিশ পাঠিয়েছিল কোন লাইব্রেরিতে কোন পত্রিকা থাকবে, কোন খবরের কাগজ পড়া যাবে, কোন চ্যানেল দেখা হবে, কোন চ্যানেল দেখা যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী বহুবার বলেছিলেন খবরের চ্যানেল দেখবেন না, সিরিয়াল দেখুন। আজকে বিজেপি ঘুরপথে বলছে যে সরকারি কর্মচারীরা সরকারের কাজ করবেন, চুপচাপ মুখ বুজে চলে যাবেন। মমতা বলেছিল ধর্মঘট করার অধিকার থাকবে না, শুভেন্দু অধিকারী বিজেপির সরকার বলছে বাইরে সংবাদ মাধ্যমে মুখ খোলা যাবে না। তার মানে কি? আচরণ ঘুরিয়ে নাক দেখানোর চেষ্টা, স্টাইল অফ পলিটিক্স একই, বড় লোক, কর্পোরেট, পুঁজিবাদের দালালি করা, চোরগুন্ডা বদমাইশদের সেকেন্ড শেল্টার হওয়া। 1 মাস সময় নিয়েছে বিজেপি, দেখুন ভালো তৃণমূল খারাপ তৃণমূল বাছাই করতে গিয়ে আবার অভিষেককে না বিজেপি দলে নিয়ে নেয়। তৃণমূলের অর্ধেক নেতা এলাকার পর এলাকায়, মানুষ তার অভিজ্ঞতায় দেখুক, 4 তারিখের পর বিজেপি হয়ে গেছে তৃণমূল। এই আপনি আমার যেখানে ইন্টারভিউ নিচ্ছেন, এই এন্টালি এলাকার পাশের এলাকায় চলে যান, এই সামনে চা দোকান থেকে ডান দিকে চলে যান, যত তৃণমূলের পার্টি অফিস ছিল 4 তারিখের পর সবুজটা গেরুয়া হয়ে গেছে, তৃণমূলের নেতাটা বিজেপির নেতা হয়ে গেছে। কে কাকে আটকাবে? যারা ক্ষমতার নিয়ন্ত্রণ রাখতে চায়, যারা চুরি দুর্নীতি তদন্ত করতে চায় না, তারা এ রাজ্যে তৃণমূলের গুন্ডাদের তাড়িয়ে সজ্জন সমাজের ভালো লোকেদের নেতা বানাবে। যারা এইসব বড় বড় ভাষণ দিচ্ছে তারাই তো একসময় তৃণমূলের নেতা ছিল। স্বাভাবিকভাবে মানুষের কাছে একই কথা বারবার বলে বলে মানুষের যে জনাদেশ তাকে তো অপমান করবার স্পর্ধা বামপন্থীদের নেই। আমরা বলছি মানুষ সময় নিক, সরকারও সময় নিক, আমরা রাস্তায় থাকবো, আমরা নজরদারিতে থাকবো, আমরা গরিব মানুষের পাশে থাকবো, আমরা রুটি রুজি রোজগারের লড়াইতে থাকবো। কর্মচারীদের বাক স্বাধীনতা, কর্মচারীদের ডিএর অধিকার, বেকারদের চাকরি, এসএসসি প্রাইমারি টেট, সারদা থেকে 26,000 চাকরি বাতিল, আরজি করের অভয়ার বিচার, সংখ্যালঘু মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করা, গোটা রাজ্য জুড়ে ভয় আতঙ্কের পরিবেশকে দূর করানো, এই সবটাই বামপন্থীদের দায়িত্ব কর্তব্য। এই কাজ আমরা করব, সরকারকে বাধ্য করব যে যাতে সরকার সঠিক পথে চলে। যদি না সরকার সঠিক পথে না চলে, তাহলে বিধানসভার ভেতরে যে দুজন আছে তারা একজন একাই 100 সমান, রানাদার নওশাদ বিধানসভার ভেতরে 200 বিধায়কের সমান কাজ করবে, আর বাইরে রাস্তার লড়াই কিভাবে লড়তে হয় সেটা লাল ঝান্ডা। তৃণমূলের শত অত্যাচারের পরেও 11 থেকে 26 অব্দি লড়েছে, দেখিয়েছে, মাটি ছেড়ে ময়দান ছেড়ে পালায়নি। আজকে তার ফলাফলও বুঝিয়ে দিল। 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর বিজেপি সরকার আসার পরেও ফলতার মাটিতে লাল ঝান্ডা মাথা উঁচু করে রয়েছে। আগামী দিনেও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে লাল ঝান্ডা পালিয়ে যাবে না, ময়দানে থাকবে। বিজেপির বিরুদ্ধে লড়াই লাল ঝান্ডাই লড়বে।